যে আপনি এনসিপিতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন এরকম একটা কথা শোনা যাচ্ছে। এটার কি কোনো ভিত্তি আছে আসলে? এটার একেবারেই কোনো ভিত্তি নাই। এবং আমি আপনাকে আজকে যেহেতু আপনি প্রশ্নটা করলেন, আপনাকে বলি যে এটি একেবারেই গুঞ্জন, একেবারেই গুজব। এটার সঙ্গে ন্যূনতম কোনো সত্যতা নাই। মানে আপনার সঙ্গে এই বিষয়ে কোন রকম যোগাযোগও করা হয়নি এনসিপির তরফ থেকে? না দেখুন আমি বিএনপি ছেড়ে দেওয়া বা বিএনপি থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে তো আ obviously অন্যান্য অনেক দলই অ্যাপ্রোচ করবে এবং এনসিপিও কিছুটা অ্যাপ্রোচ তো করেছে। ওরা বারবারই বলেছে, "আপা চলে আসেন আমাদের সাথে, আমরা আসেন একসাথে কাজ করি। আপনি জুলাইয়ে মাঠে ছিলেন, আপনার বাসা ভাঙচুর হয়েছে। আপনি একজন মানে ফ্রন্ট লাইনার। সো আপনি আমাদের সঙ্গে যুক্ত হন।" আমি হেসেছি। আমি এটা নিয়ে আর কথা বাড়াইনি। সেটা কি নির্বাচনের আগে না নির্বাচনের পরেও? আম হয়েছে আসলে ওদের সাথে তো আমার কথা পার্লামেন্টে দেখা হয়, কথা হয়। হয়েছে কথা। কিন্তু আমি এটা বাড়াইনি। বর্তমান সংসদে আমরা যেটা দেখছি যে এই সংসদে বিরোধী দল এনসিপি জামাত যে জোট তারা জোট করেছে যদিও ২/৩ হচ্ছে গিয়ে বিএনপির দিকে আছে। তো এই যে জোট বিএনপি এবং সরি জামাত এবং এনসিপির যে জোট, এই জোট সম্পর্কে আপনার মূল্যায়ন কি? তারা এখন পর্যন্ত কি ধরনের মানে কার্যক্রম, তাদের কার্যক্রম কতটা আপনাকে সন্তুষ্ট করছে বা আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়গুলো? এটা তো আসলে আমাকে সন্তুষ্ট করার বিষয় নয়। আর আমি কে তাদের পারফরম্যান্স জাজ করার। তবে আমার কাছে যেটা ওদের বক্তব্য থেকে আমি পেয়েছি, সেটা হচ্ছে এটা আদর্শিক জোট নয়। এটি নির্বাচনী এবং কৌশলগত একটি জোট। যেটা এনসিপি বলেছে। আর পার্লামেন্টে আর ১০ জন সাধারণ দর্শকের মতো আমি যেটা দেখেছি, আমার কাছে মনে হয়েছে এনসিপি অনেক বেশি ভোকাল, অনেক বেশি চেষ্টা করছে পার্লামেন্টে একটা শক্ত বিরোধী ইমপ্যাক্ট তৈরি করার। সেক্ষেত্রে আমার জামাতকে কিছুটা দুর্বল মনে হয়েছে এবং এটা শুধু আমার পর্যবেক্ষণ না। এটা আমি অন্যান্য অনেকের সঙ্গে কথা বলে আমি এই ফিডব্যাক পেয়েছি। মানে আরেকটু যদি আপনি স্পেসিফিক বলেন যে আসলে দুর্বলতাটা কোন জায়গায় আপনার দেখছেন? আপনি নিজেও একজন সংসদ সদস্য। আপনি তো একেবারে কাছে থেকেই দেখছেন পুরো পরিস্থিতি। দেখুন, আমাদের আ জুলাই সনদ নিয়ে ২ দিনের দীর্ঘ আলোচনা হয়েছে মুলতবি প্রস্তাবের উপরে ২ দিন দীর্ঘ আলোচনা হয়েছে। এবং সেখানে আমরা সরকারি দলকে দেখেছি লিগ্যাল পয়েন্ট গুলো যেভাবে ক্লিয়ার করেছে, তার পাল্টা লিগ্যাল আর্গুমেন্ট আমরা বিরোধী দলের কাছ থেকে পাই নাই। আম আমরা আশা করেছিলাম যে সরকারি দলে যেমন আইনজীবী আছেন, বিরোধী দলেও কিন্তু প্র্যাকটিসিং লয়ার আছেন। আমি ২-৩ জনের নাম এখনই বলতে পারি। সো আমরা আশা করেছিলাম মানে সাধারণ মানুষ আশা করেছিল যে লিগ্যাল আর্গুমেন্ট যেটা, হ্যাঁ? সেটা আরো অনেক জোরদারভাবে হয়তো বিরোধী দল প্রেজেন্ট করবে। বাট আমরা সেই জায়গায় একটা খামতি বলবো যে এক ধরনের খামতি আমরা লক্ষ্য করেছি। অনেক বেশি আবেগ ময় বক্তব্য দেয়া হয়েছে। তাতে কোনো দোষণীয় কিছু না। রাজনীতি আবেগের বাইরে নয়। তবে আমার মনে হয় যে যেহেতু লিগ্যাল ইস্যুস গুলোর উপর বারবার আলোকপাত করা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আরো অনেক বেশি জোরালোভাবে লিগ্যাল আর্গুমেন্ট গুলো দেয়া যেত। আমি আরো এক্সাম্পল দিতে পারি মানবাধিকার কমিশন আইন কিংবা বিশেষ করে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সচিবালয় প্রতিষ্ঠা অর্থাৎ বিচার বিভাগকে একটা আধুনিক বিচার বিভাগ এবং স ইন্ডিপেন্ডেন্ট নিরপেক্ষ এবং মানে ইন্ডিপেন্ডেন্ট একটা বিচার বিভাগ করবার জন্যে যেই পদক্ষেপগুলো নেয়ার আরম্ভ হয়েছিল সেই মাজদার হোসেন মামলা থেকে ১৯৯৯ সাল থেকে, সেটা কিন্তু আজকে ২০২৬ এ এসেও মুখ থুবড়ে পড়েছে। এমনকি মাজদার হোসেন সাহেবকে তার মানে সনদ স্থগিত করে দেয়া হয়েছে। এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে ঝড় তোলা যেত। ঝড় তোলা যেত। আমরা আশা করেছিলাম বিরোধী দল এই ঝড়টা তুলতে পারবে। পারে তো নাই আপনি আপনার আনফরচুনেট। এক্ষেত্রে অবদান রাখার কোনো সুযোগ নেই বা আপনি কি চেষ্টা করেছেন? যে এই ঝড় তোলার ব্যাপারে খুব আপনার খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সরকারি দল বোধগম্য কারণেই আমাকে ১ মিনিটও সময় দিতে চায় না। আপনি চিফ হুইপ এর সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন, আমি কত লক্ষবার চিফ হুইপকে অনুরোধ করেছিলাম, জুলাই আলোচনায় আমাকে ৫ টা মিনিট সময় দেয়ার জন্য। উনি উনার বসের কাছ থেকে অনুমতি নিয়ে আসবেন এবং বস ডেফিনিটলি উনাকে অনুমতি দেয় নাই। বাট সারপ্রাইজিংলি বিরোধী দলও নিজেকে এতই কম্পিটেন্ট মনে করে যে তারা মনে করেছে যে রুমিন ফারহানার কথা বলার দরকার নাই। সো আমি বিরোধী দল থেকেও সময় পাই নাই, আমি সরকারি দল থেকেও সময় পাই নাই। ছিল আরেক মেয়রটাকে বিদায় করতে আরেকটা নির্বাচনের মাধ্যমে করতে হবে, কিন্তু সেই নির্বাচন করতে তারা ভয় পাচ্ছিল। তাদের দুইটা ভাগ করা হলো। তারপরে ধরেন এই যে আন্দোলন পরবর্তী সময়ে যখন আন্দোলনের মধ্য দিয়ে যখন মেয়রকে আর খুঁজে পাওয়া গেল না, তখন তো অন্তর্বর্তীকালীন সরকার এসে তারা তো এখানে মানে প্রশাসক বসালো। প্রশাসকটা কারা? তারা একটা প্রশাসনের লোক। কিন্তু দেখা গেল যে এই কয় মাসে
একেবারে ঢাকা সিটি একটা স্থবির হয়ে গেল, কোনো কাজই হচ্ছিল না প্র্যাকটিক্যালি, কাজ হচ্ছিল না, উপরন্ত মানে বাজেট নিয়ে একটা সমস্যার মধ্যে যেটা আমরা আজকে ফেস করছি, দেখা গেলো টাকা পয়সাগুলো ঠিকই সব খরচ হয়েছে। তো এটা আমি এর জন্যই বলতে চাচ্ছি যে একটা পলিটিক্যাল লোকদের আমাদের একটা কমিটমেন্ট আছে, যেমন আমরা নির্বাচন করব, সেখানে তো আমার কাছে জনগণের কাছে মুখোমুখি হতে হবে, জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে, কিন্তু ওনাদের তো কোনো জবাবদিহিতা ছিল না। সেই কারণে স্বাভাবিকভাবে আজকে পলিটিক্যাল লোক না দিলে, আর পলিটিক্যাল লোক তারপরে পাশাপাশি আজকে আমাদের তো বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন জনগণ দ্বারা নির্বাচিত সরকার আজকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিয়েছে, তা আমাদের একটা ম্যানিফেস্টো আছে, ইলেকশন ম্যানিফেস্টো আছে, আমাদের কিছু কমিটমেন্ট আছে, সেগুলো আমার বিএনপির কমিটমেন্ট কি ফুলফিল অন্য রাজনৈতিক দল করবে? সেটা তো আমার দলকেই করতে হবে। তো সেটার জন্য স্বাভাবিকভাবেই আমার কমিটমেন্ট আজকে আমি যে কাজগুলো যেভাবে দৌড়ে ঝাঁপ দিয়ে যেগুলো করতেছি, আজকে অন্য কেউ হলে তো সেগুলো করতো না। তো সেই জায়গায় তো স্বাভাবিকভাবে এটাকে তো মানে এটা দেয়াটা মহা একটা অপরাধ হয়ে গেছে, সেটা কোনো হতে পারে না। আরেকটা হলো যে নির্বাচন তো অবশ্যই আমরাও চাই একটা নির্বাচন হবে, নির্বাচনের পূর্বে অবশ্যই ঢাকা শহরে নতুন ভোটার তালিকা হইতে হবে, কারণ গত জাতীয় নির্বাচনের যে ভোটার তালিকা দিয়ে নির্বাচন হয়েছে সেটা অনেক অ্যানোমালি রয়েছে, যেটা একটা বাড়িতে ভোটার ছিল 10 জন এবং বাড়ির মালিক সেটা জানে, কিন্তু সেখানে হয়ে গেছে 150 জন। এই যে বাকি ভোটারগুলো কোত্থেকে আসলো, এটা বাড়ির মালিকও চিনে না, কেউ জানেও না। নির্বাচন তো জিতলো বিএনপি, তাহলে এই ভোটার তালিকার যে সমস্যা এটা কাদের পক্ষে হয়েছে বা ইন্টেনশনাল ছিল কিনা মনে হয়? অবশ্যই ইন্টেনশনাল ছিল। কাদের পক্ষের জন্য? এটা আজকে যারা মানে অন্যায়ভাবে বা অবৈধভাবে যারা ক্ষমতা যাইতে চেয়েছে বা বিএনপিকে ঠেকাতে চেয়েছে তারাই করেছে সেটা, তারপরেও পারলো না, তারপরেও পারে নাই। আপনি যখন এই আসনে বসেছেন কি কি সমস্যা পেয়েছেন আসলে বা চ্যালেঞ্জেস ফেস করেছেন? কারণ আপনি বলছিলেন যে এর আগেও তো একজন প্রশাসক ছিলেন এবং মোটামুটি স্থবিরতার কথা আপনি বলেছেন, তো আপনি কি কি চ্যালেঞ্জেস ফেস করেছেন? ওইখানে ধরেন যে এটা তো ডে টু ডে প্রবলেম থাকে সিটি কর্পোরেশনের নাগরিক সুযোগ সুবিধা, আজকে কোথায় ড্রেন বন্ধ হয়ে আছে, কোথাও লাইটটা জ্বলছে না, আজকে বৃষ্টির পানি বৃষ্টি হয়ে গেল, কোথায় পানিটা জলাবদ্ধতা হয়ে আছে, অর্থাৎ প্রতিদিনের প্রতিনিয়ত ঘটনা থাকে এবং এগুলো থাকে সারাক্ষণ। যদি এটার সাথে সম্পৃক্ত না থাকা যায় তাহলে এটাকে উইন ওভার করা মুশকিল। তো সেই কারণে এখন তো যেটা আমাদের ঢাকা শহরে যে সমস্যা, সেটা হলো ধরেন প্রথম সমস্যা ছিল মশা। অন্তত আমি আসার পরে এটা একটা ক্র্যাশ প্রোগ্রাম দিয়েছি, প্রথম 1 মাস ব্যাপী দিলাম, তারপর এটা আবার লিঙ্গার করেছি। তো এই মশা উৎসস্থলগুলো আমি ধ্বংস করার জন্য চেষ্টা করেছি, যদিও সব কিছু সম্ভব হয়নি, এখনও হয়নি, আরও সময় লাগবে। কারণ এগুলো আপনারা জানেন যে ঢাকার আমাদের পূর্ব অঞ্চলে যে সমস্ত খাল বিলগুলো আছে এগুলো প্রায় সব ভরাট হয়ে গেছে, অবৈধ দখল হয়ে গেছে এবং এগুলো পরিষ্কার করতে যাই কয়েক মাস সময়ের দরকার। প্লাস ঢাকা শহরে কাভার্ড ড্রেনগুলো আছে, এই কাভার্ড ড্রেনগুলো ওই যে বললাম যে দীর্ঘদিন এগুলো পরিষ্কার হয় নাই, এগুলো পরিচ্ছন্নতার অভাবে সেখানে একটা মাটির প্রলেপ জমে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তো সেগুলোকে ক্লিন করা, এগুলো এটা একটা আছে। তারপর একটা হলো পরিচ্ছন্ন ঢাকা সৃষ্টি করা, যেটা এই জায়গায় খুবই চ্যালেঞ্জিং, বিকজ পুরান ঢাকার এলাকাগুলো তো অনেক জনবসতিপূর্ণ এবং একই সঙ্গে কারখানা, মানুষের বাসা সব থাকে। এই জন্য কি মেজার নিয়েছেন আপনারা? আমি এটা মেজার নিয়েছি, এটার জন্য আমরা আর একটা ক্র্যাশ প্রোগ্রাম দিয়েছি যে এটা রাস্তাঘাট, অর্থাৎ এই মুহূর্তে যেটা দরকার সেটা হলো যে বর্জ্য ব্যবস্থাপনাটা আমার 100% না হলেও 80% আমাকে নিতেই হবে। এই ব্যাপারে একটা কমিটেড সিটি কর্পোরেশন। আরেকটা যে লাইটের ব্যবস্থাটা আমাদের নিশ্চিত করতে হবে। রাস্তাঘাট যেগুলো যারা আছে, যেহেতু আমার ফান্ড অপ্রতুল আছে, তারপর আমি চেষ্টা করছি যেগুলো খুব ইমার্জেন্সি, যেগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে সেগুলো নতুন করে করা ছাড়া। কারণ এখন যেটা বললাম না যে প্রায় 1500 কোটি টাকার অ্যাডভান্স ওয়ার্ক অর্ডার তারা দিয়ে গেছে। এমনকি আমি ওই কাজগুলো করব নাকি নতুন প্রকল্প গ্রহণ করে করব, এটা আমার মধ্যে একটা চলে আসছে। তারপরে চেষ্টা করতেছি যে সমস্ত রাস্তাগুলো করা দরকার ইমার্জেন্সি সেগুলো যাতে করা যায়। আর আরেকটা জানেন যে সবচেয়ে বড় সমস্যাটা যেটা এখানে, যে ঢাকা শহরে বৃষ্টি বাদল হলে যে পানি জলাবদ্ধতা হয়ে যায়, এটার পানি নিষ্কাশনের জন্য মাত্র ওয়ে আউট আছে 3টা, এটার জন্য মিনিমাম 10-12টা দরকার। এই পানিগুলোকে আপনার হয় বুড়িগঙ্গায় নাহলে শীতলক্ষায় নিতে হবে, কিন্তু এই পানিগুলোকে সরাসরি আবার সামনে বর্ষা আসতেছে, এগুলোকে সরাসরি নিয়ে যাওয়ার জন্য সেই রকম ব্যবস্থা আমাদের নাই। তো সেটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি আলোচনা করেছি, উনি বলেছেন এবং এই ব্যাপারে প্রকল্প গ্রহণ করার জন্য বলেছেন। কিন্তু এটা তো জানেনি, সব কিছু একটা সিস্টেমের মধ্যে দিয়ে হয়। এই প্রকল্প গ্রহণ করে কাজ শুরু করতে হতে বর্ষা চলে আসবে। তারপরে আমি হোপফুল
যে দেখা যাক এবার অন্তত ওই যে ড্রেনেজগুলো যদি পরিষ্কার করা যায় তাহলে অন্তত কিছুটা হলেও জলাবদ্ধতা থেকে মানে রেহাই দেওয়া সম্ভব হবে জনগণ। আবার এই অঞ্চলে তো মানে যানজট একটা বিরাট সমস্যা। আমার ধারণা আপনি যদি ভিআইপি পাস না নেন আপনিও নিশ্চয়ই এটার ভোগান্তির শিকার হয়েছেন নানা সময়ে। সো এই যানজটের কারণ হিসেবে তো নানা সময় দেখা যায় যে ফুটপাত দখল হয়ে আছে, দেখা যায় বিভিন্ন জায়গায় অবৈধভাবে দোকানপাট গড়ে উঠেছে। এই জিনিসগুলোকে আপনারা অলরেডি মার্ক করেছেন? অলরেডি মার্ক করেছি এবং এগুলোর ব্যাপারে আমরা ওয়ার্ক করছি। আবার মাননীয় মানে প্রধানমন্ত্রী এই ব্যাপারে খুবই মানে সচেষ্ট। আবার সচেষ্টর পাশাপাশি উনি আবার মানবিক, যে এই লোকগুলো যারা এখানে এই ব্যবসা এই রিক্সাটা যে চালাচ্ছে তাকে আমি এটা বন্ধ করবো, সে যাবে কোথায় বা তাকে কি করা। এই যে আজকে হকাররা এখানে বসে আছে তাদেরকে আমি উঠাই দেবো, কিন্তু এরা কি করবে এই বিষয়টা উনি চিন্তা করেন। এর জন্যই সব কিছুর বিকল্প চিন্তা করার জন্য তিনি আমাদেরকে বলেছেন। ঢাকা শহর তো এটা আমাদের সবার শহর। এখন আপনি আপনাকে পরিষ্কার রাখছেন, পরিচ্ছন্ন রাখছেন, এটা আপনার দায়িত্ব, তাই না? আজকে স্বাভাবিকভাবে এখানে আমাকে ক্যামেরায় দেখাবেন, আপনাকে নাই বললাম, আমাকে দেখাবেন, আমার ফেসটাই তো বেশি আসবে, কাজে আমার ফেসটা তো পরিষ্কার রাখতে হবে, এটা তো দায়িত্বটা আমার। তো বাংলাদেশের ফেস হলো বাংলাদেশের রাজধানী ঢাকা, তো এই ঢাকাটাকে তো পরিষ্কার রাখার দায়িত্বটা আমাদের সবার। তো এটা যদি এখন আমি মনে করি যে আমি যত্রতত্র ময়লা ফেললাম, যত্রতত্র যে একটা ফুটপাতে বসে পড়লাম, আজকে আর সিটি কর্পোরেশনের দায়িত্ব শুধু এগুলোকে পরিষ্কার করা, তাহলে তো হবে না। এটার জন্য যেটা আমরা চাই, মাননীয় প্রধানমন্ত্রীও চান যে ঢাকা শহরের রিক্সাগুলোকেও একটা সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ে আসা, প্লাস এই যে যারা হকার যারা আছে তাদেরকেও কিভাবে তাদেরকে প্রোভাইড করা যায়, অন্যত্র প্রোভাইড করা যায়, যাতে ফুটপাতটা মানুষের হাঁটার জন্য ফুটপাতটা ফ্রি থাকতে হবে। এটা হলো মানে পরিষ্কার কথা। এটা তো মানে ধরেন দীর্ঘদিনের সমস্যা এবং প্রতি সরকার প্রতি প্রশাসক বা মেয়র এসে কথা বলেছেন, মানে ইফেক্টিভ কাজ আসলে কিভাবে হতে না, পারে? ইফেক্টিভ কাজ হয়েছে, আবার বিভিন্ন মার্কেটও কিন্তু হয়েছে এদেরকে প্রোভাইড করার জন্য, কিন্তু সমস্যা তো সমাধান হয় নাই। এটার জন্য আসলে যে কোনো সমস্যা, ঢাকায় সারা দেশের মানুষ মনে করে যে ঢাকা শহরে ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। গেলে অন্তত বেঁচে থাকতে পারবো, এটা ভিক্ষা করলেও একটা ফ্যামিলি চলতে পারে। এইটা মনে করি যদি সবাই ঢাকা শহরে চলে আসে তাহলে আপনি বুঝেন ঢাকা শহরের অবস্থাটা কী হবে। কাজে এইটাও একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে, সেটাও সরকার চিন্তা করছে। পাশাপাশি যেটা আমরা চাই যে এখন যারা আছে হকার যারা আছে এদেরকে আমরা, যেমন আমরা এখন ঢাকায় হলিডে মার্কেট করার চিন্তা করছি, শুক্র শনি 2 দিন যেহেতু বন্ধ থাকে, সেই 2 দিন আমরা বিভিন্ন জায়গায় হয়তো তাদেরকে প্রোভাইড করলাম 2 দিনের জন্য। আবার কিছু জায়গা আছে সেগুলোতে হয়তো আমরা অফিস আওয়ারের পরে অর্থাৎ দুপুরের পরে আমরা রাত 8টা 9টা 10টা পর্যন্ত তাদের জন্য আমরা নাইট মার্কেটের ব্যবস্থা করলাম। এদেরকে সেই সমস্ত জায়গাগুলো চিহ্নিত করে সেগুলো আমরা নিয়ে যাব। আর আরেকটা যেটা আমরা কমপ্লিটলি যেটা চাচ্ছি সেটা হলো যে ঢাকা শহরে আপনি যেমনি যে কোনো ব্যবসায়ী করেন না কেন, যেমন রিক্সা চালাইতে হলে এখন যে 5ই আগস্টের পরে এই যে রিক্সা চলে আসছে, কারো কিন্তু কোনো লাইসেন্স নাই, কোনো লাইসেন্স। অটো রিকশা কেন বন্ধ কত করা রিক্সা যাচ্ছে না? না, সেটাও করা যাচ্ছে না, কারণ যেভাবে চলে আসছে তারা, এখন তারা কিভাবে যাবে, তাদেরকে আমরা কিভাবে প্রোভাইড করব, এটার জন্য আমাদের বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে, সেগুলো আমরা চিন্তা করছি। ঠিক তেমনি হকারদের বেলাও তাই। এখন মনে করেন যে আজকে আমরা ঢাকা মেডিকেলের পাশে একটা রাস্তা আমরা ফুটপাত পরিষ্কার করে ওয়ালটার মধ্যে দেখবেন আপনি যদি যান, সুন্দর, আপনাদের চ্যানেলও ছিল হয়তো দেখাবে যে সুন্দরভাবে আমরা সেই জায়গাটা পরিষ্কার করেছি। আর এটাকে মেনটেন করতে হবে। তো এখন সেটা ঢাকা মেডিকেলের সামনে হতে পারে যে আমার 2টা বা 4টা বা 5টা ভ্যান্ডার সেখানে থাকবে, কিন্তু ফুটপাতে না, এমন জায়গায় হয়তো আমরা দিতে পারি। কিন্তু সেই জায়গায় যদি 100টা দোকান বসে যায় তাহলে তো সেই অবস্থাটা থাকবে না। তো এইগুলোকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য ভ্যান্ডার লাইসেন্স আমরা দেবো, এবং ওই লাইসেন্সগুলোতে উল্লেখ থাকবে যে কোন এলাকার জন্য আমরা দিচ্ছি। সেটাকে এই সময় সম্ভব মনে করছেন নাকি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নির্বাচিত মেয়র এসে করতে হবে? না, এটা আমরা চেষ্টা করছি, আমরা পুলিশের সহযোগিতায় আমরা চেষ্টা করছি, এবং এটা আমরা মনে হয় এটা চেষ্টা করবো আমরা যদি আগে থেকেই আমরা করে ফেলতে পারি, আর না হলে তো নির্বাচনের প্রয়োজন অপেক্ষা করতেই হবে। তো নির্বাচনের প্রিপারেশন কেমন আসলে? এই পুরো এলাকায় আমার প্রায় আসা হয় এবং আপনার পোস্টার দেখি যে জনগণ বলছেন আপনাকে মেয়র হিসাবে চায়, এবং আপনাদের একটি প্রতিপক্ষ দল এনসিপি ইতিমধ্যে কিন্তু 5টা সিটি কর্পোরেশনে তাদের প্রার্থী দিয়েছে মেয়র প্রার্থী হিসেবে, এবং আপনার আসনে তারা দিয়েছে সাবেক উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে। তো আপনি আসলে কেমন প্রিপারেশন নিচ্ছেন? প্রশাসকের দায়িত্বের পাশাপাশি নির্বাচনের প্রিপারেশন, দুটো কি কন্ট্রাডিক্ট করে? না, কন্ট্রাডিক্ট করে না এটা। আর এই দায়িত্বগুলো তো প্র্যাকটিক্যালি ছোট থেকেই আমরা পালন করে আসছি। একসময় আমি ঢাকা শহরের মানে সিলেক্টেড চেয়ারম্যান ছিলাম, তারপর ইলেক্টেড কমিশনার কাউন্সিলর ছিলাম,
তারপরে ইলেক্টেড ডেপুটি মেয়র ছিলাম, যখন এই পুরো ঢাকাটা একটা ছিল। কাজে এই ব্যাপারে আসলে আমার পূর্বের একটা অভিজ্ঞতা আছে, যেটা অবশ্যই মানে আমার ওয়ার্কিং স্টাইল বলতে পারেন, সেটার সাথেও এটা সামঞ্জস্য হয়ে গেছে। আবার রাজনীতি করার কারণে এই ঢাকা শহরে দীর্ঘদিন ছাত্র অবস্থায় একসময় ঢাকা শহরের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম, আবার রাজনৈতিক দল আপনি হিসেবে তো এই এলাকারই ভোটার। এলাকারই ভোটার, আমি এলাকারই ভোটার। কাজে এই এলাকা থেকে তো যেহেতু নির্বাচিত